মজার ব্যাপার হলো তার একজন পাইলট বোধহয় একজন মারা গেছে নাকি জানি না, আমি আরেকজন পাইলটের কথা জিজ্ঞেস করলাম, তার নাই, হুঁশ নেই। দেখেন এইগুলো প্রমাণ করতে গেলে আরও 1 বছর লাগতো। এখানে একটা গ্রে এরিয়া আছে যেখানে 47 বছর বয়স একজন ব্যক্তি, তার লাশ দেওয়া হয়েছে। এটার সলিউশন আমরা বের করতে পারিনি। এইটাই নিশ্চিত হয়েছে আমরা যে 3টা লাশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসা যায়নি। যে আর্মি দাঁড়িয়ে আছে চারিদিকে, 7 থেকে 8 হাজার সৈনিক, সেখানে 60-70 জন মহিলা, তাদের কি অবস্থা? তাদেরকে বাধা দেওয়ার কেউ নাই, যেমন খুশি সেইভাবে তারা নিগৃহীত করেছে আমাদের পরিবারটাকে। আপনার একটা কথা আপনাকে বলি, আমি বক্সিংয়ের বাইরে থেকে হাততালি দেওয়া যায়, কিন্তু যিনি বক্সিং করছেন তার কি অবস্থা? তো ওই আইনজ্ঞ সুপ্রিম কোর্টের বলতে পারে এই কথাটা যে এটার কোনো মূল্য নাই, এটা কোনো কিছুই না। এটা আমি সেই আইনজ্ঞকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট, চেঞ্জ ইউর আইডিয়া। আমার প্রশ্ন হলো, যদি বাইরের লোক এসে থাকে আর যদি ষড়যন্ত্র না হয়ে থাকে, তাহলে তো ওদেরকে তো খেয়ে ফেলতো আমাদের সৈনিকরা। হ্যাঁ, এবং ওদের সম্মতি যদি না থাকতো, যদি সম্মতি না থাকতো, যদি কনস্পিরেসির সঙ্গে জড়িত না থাকতো, তারা কোড ভেঙেছে, তারা ম্যাগাজিন ভেঙেছে, সেখান থেকে গুলি নিয়েছে, হাজার হাজার রাউন্ড গুলি নিয়েছে, হাতিয়ার দিতে 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 নাই, শেষ পর্যন্ত মুশারির রড দিয়েছে যে এই রড নিয়ে তুমি করো, ডেমনস্ট্রেশন করো। এটা কারা? কথাটা ধরলাম আমি যে 50 জন প্রতিবেশী দেশ থেকে সৈনিক এসে হত্যা করেছে তাদেরকে, তা আমাদের সৈনিকরা তাদের হত্যা করতে দিল কেন? এরা তো ট্রেন। ধরলাম এরা একেবারে ধোয়া তুলসী পাতা, এরা কিচ্ছু জানে না, তো এরা হাতে নিয়ে বের হবে না, অফিসারের সঙ্গে দাঁড়াবে না, পাশে দাঁড়াবে না তাদের রক্ষা করার জন্য? রাইট। সোহেল তাজের বিষয়টা আপনি বলছিলেন, তার বিষয়টা কি? সোহেল তাজ, ওই যে বললাম যে মিটিং হয়েছে ওখানে, তারপরে আপনার ওই 24 জন রয়্যাল লোক ছিল, সেখানে তাকে ওখানে দেখা গেছে, আরও অনেক প্লেনে করে সে নিয়ে গেছে, এরকমও তো আমরা জানতে পেরেছি। এখন দেখেন ওই যে প্লেনে করে নিয়ে গেছে, কিংবা তার নামে আরেকটা ছিল যে সে এখান থেকে হেলিকপ্টারে করে সিলেটে গেছে, ওখান থেকে ওসমানী বিমানবন্দর হয়ে সে বাইরে গেছে। মজার ব্যাপার হলো তার একজন পাইলট বোধহয় একজন মারা গেছে নাকি জানি না, আমি আরেকজন পাইলটের কথা জিজ্ঞেস করলাম, তার নাই, হুঁশ নেই। তার মানে তার নাই, স্মৃতিশক্তি নেই। এখন আল্লাহ জানে এটা কি। মানে আমি বুঝি নাই, মানে যে পাইলটদের কথা বলা হচ্ছে, একজন তো মারা গেছে, ক্র্যাশ করেছে। হেলিকপ্টারে 2 জন পাইলট থাকে, তারপরে একজন মারা গেছে, ক্র্যাশ করে মারা গেছে। আর যে জীবিত আছে তার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে, তো তাকে আনিয়ে তার কথা শুনে আপনি কি করবেন? সো আপনারা সেই প্রমাণটা তাহলে পাননি? দেখেন, এইগুলো প্রমাণ করতে গেলে আরও 1 বছর লাগতো। আরও 1 বছর যদি আমাকে সময় দেওয়া হয়, আজকে দেওয়া হোক, প্রমাণ হবে। তার মানে আমাকে ওই যাইতে হবে, তার লক চেক করতে হবে, ওখানে গেছে সে লক নাই কেন? এগুলো ফ্লাইটের তো লক থাকে না, যদি থাকে সেটা কোথায়? এখন আপনি বলেন ওই জিনিসটা নিয়ে যদি সেটা আমরা পড়ে থাকি, আরও তো অনেক দিক আছে না, সেই দিকগুলো আমরা দেখেছি। আপনি আমাকে আরও 1 বছর সময় দেন, তাহলে ওই দিকগুলো দেখা যাবে। আরেকটা বিষয় যে অনেকের লাশ পাওয়া যায়নি, এই বিষয়টা, এবং দেখেন এটা নিয়ে আমরা ডিটেল তদন্ত করেছি। মেজর তানভীরের বিষয়টা নিয়ে খুবই আলোচিত। এটা ডিটেল তদন্ত আমরা করেছি। এখানে একটা গ্রে এরিয়া আছে যেখানে 47 বছর বয়স একজন ব্যক্তি, তার লাশ দেওয়া হয়েছে। তো এটার সলিউশন আমরা বের করতে পারিনি। শেষে এইটাই আমরা সলিউশনে এসেছি যে একটা সময় আছে, ওইটা সময় পার হয়ে গেলে তাকে বলা হয় মিসিং ইন অ্যাকশন। তো মিসিং ইন অ্যাকশন দেখিয়ে পরিবারকে তার যে সুযোগ সুবিধাগুলো দেওয়া যায়, সেই সময়টা বোধহয় পার হয়ে গেছে কিংবা পার হবে আর কি। তো মিসিং ইন অ্যাকশন দেখানো ছাড়া আর কোনো উপায় নেই, বিকজ এটার সমাধান করা সম্ভব নয়। এরকমও শোনা গেছে যে মেজর তানভীরকে কি বলে গাড়িতে করে, তাপসের গাড়িতে করে এক সৈনিক উঠিয়ে দিয়েছিল, এরকম আমরাও। না, এটাও কি আপনারা পেয়েছেন? ওই সৈনিকটাকে এটাও আমরা পেয়েছি, এবং ওই সৈনিক বোধহয় বেঁচে নাই খুব সম্ভব, আমার যতটুকু মনে পড়ে আর কি। কাজে ওইটা নিয়ে আমরা খুব একটা অগ্রসর হতে পারিনি। তবে এইটাই নিশ্চিত হয়েছে আমরা যে 3টা লাশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসা যায়নি। তা আমরা শেষ পর্যন্ত বলেছি যে মিসিং ইন অ্যাকশন দেখিয়ে যাতে পরিবারগুলো পায়, পেতে পারে, সরকারি সুবিধা পেতে পারে, এবং আমরা প্রত্যেকটা পরিবারের জন্য সুপারিশ করেছি সুবিধা দেওয়ার জন্য। এটা তো একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স আপনার জীবনে। আপনি আর্মি অফিসার ছিলেন, বিডিআরে ছিলেন, যুদ্ধ করেছেন, আপনার নিজের
ভাইদের হত্যাকারীদেরকে খুঁজে বের করার একটা কমিশনে আপনি প্রধান ছিলেন, আপনার ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্সগুলি যদি একটু দর্শকদেরকে বলতেন, এটা কেমন ছিল? কখনো হয়তো বিটার ছিল, কখনো হয়তো আনন্দদায়ক ছিল, কখনো হয়তো কষ্টে আপনার বুক ফেটেছে, কখনো আপনার ভালো লেগেছে, সব কিছু মিলে। আপনাকে আমি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি কমিশনে। আমি একটি কথাই শুধু বলেছি যে আমরা মনে করতে চাই না যে আর্মি দাঁড়িয়ে আছে চারিদিকে, 7 থেকে 8 হাজার সৈনিক, সেখানে 60-70 জন মহিলা, তাদের কি অবস্থা? তাদেরকে বাধা দেওয়ার কেউ নাই, যেমন খুশি সেইভাবে তারা নিগৃহীত করেছে আমাদের পরিবারকে। 57 জন অফিসার যেভাবে চেয়েছে সেইভাবে তাদেরকে হত্যা করেছে। প্রথমে হাত ভেঙেছে, পা ভেঙেছে, শিরদাঁড়া ভেঙেছে, বেরোট দিয়ে খুঁচিয়েছে, পিটিয়েছে, চোখ তুলে নিয়েছে, বিভিন্ন রকমের। এটা বলতে চাই না, আমি এটা বলতে চাই না। কারণটা হলো, আপনার একটা কথা আপনাকে বলি, আমি বক্সিংয়ের বাইরে থেকে হাততালি দেওয়া যায়, কিন্তু যিনি বক্সিং করছেন তার কি অবস্থা? তো ওই আইনজ্ঞ সুপ্রিম কোর্টের বলতে পারে এই কথাটা যে এটার কোনো মূল্য নাই, এটা কোনো কিছুই না। এটা আমি সেই আইনজ্ঞকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট, চেঞ্জ ইউর আইডিয়া। যদি আপনি বাংলাদেশকে স্বাধীন দেখতে চান, ভবিষ্যতে আপনার প্রজন্মকে যদি স্বাধীন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে যদি আপনি দেখতে চান, আওয়াজ তোলেন, এটার বিচার করতে হবে। যেই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তী গভর্নমেন্ট হোক, না হলে এদেশের স্বাধীনতা থাকবে না, এবং সারা বাংলাদেশ পিলখানা হবে এবং পলাশির পুনরাবৃত্তি ঘটবে। সেই ক্ষেত্রে কোন আইনে তাহলে বিচার হবে? কারণ প্রচলিত আইনে বিচার হবে। কথাটা হলো, সৈনিকদের বিচার হচ্ছে, এটার সঙ্গে এটার কোনো যোগাযোগ নাই। ওখানে আমরা ইন্টারফেয়ারই করিনি। এইটা আলাদা। কেন তারা ফেল করলো? কেন পলিটিক্যাল ডিসিশন হলো? কেন সেকশন 31 1952 MBML অনুযায়ী অ্যাকশন নেওয়া হলো না? কেন ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো চুপ থাকলেন? কেন লিফলেট বের হওয়ার পরে কোনো অ্যাকশন হলো না? তাহলে কি নতুন মামলা হবে? এটা নতুন মামলা হবে। যেমন ষড়যন্ত্রের কথা যার নামে বলা আছে, আমি যতটুকু জানি প্রচলিত আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। তো হবে, আমরা বলেছি বলেই যে সেটা তার সে শাস্তি হবে তা তো নয়। সাক্ষী প্রমাণ আসবে, আবার পুলিশের ইনভেস্টিগেশন হবে, চার্জশিট হবে, তারপর না সে মামলা হবে। আমার কথা হলো, যে মামলাটা সাবজুডিস অবস্থায় আছে, যেখানে সৈনিকরা জড়িত, সে মামলা ওখানে আমরা কোনো রকমেরই হাত দিতে এখতিয়ার আমাদের নাই। ওইটা আলাদা, এইটা আলাদা মামলা হবে, আলাদা সাক্ষী হবে। সেই ক্ষেত্রে আপনারা যে ইন্ডিয়ার কথা বলেছেন জড়িত, বা তাদের প্ররোচনায় হয়েছে, বা মানে প্রত্যক্ষভাবেও বলেছেন, সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে কি ইন্টারন্যাশনাল কোর্টে আমরা যাব? না, ইন্টারন্যাশনাল কোর্টে আমরা যেতে বলিনি। আমরা বলেছি, প্রথমে এটা ডিসিশন হয়েছিল যে আমরা ডিপ্লোম্যাটিক্যালি বলি যে ইন্ডিয়ার কাছ থেকে এটা জবাব চাওয়ার জন্য। পরে আমরা এটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে আমরা বলছি যে সরকার ইন্ডিয়ার কাছে জবাব চাইবে। সরকার কীভাবে চাবে সেটা তো সরকারই জানে। ক্ষতিপূরণ চাইতে পারে, ইন্ডিয়ার কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করতে পারে। শেখ হাসিনা সেখানে আছে, সে তাকে ফেরত দেওয়ার জন্য কথা বলতে পারে যে সে তো এইটাতে জড়িত, তাকে তোমরা ফেরত দাও যদি আমাদের সঙ্গে ভালো রিলেশন চাও। সরকারের উপর আমরা এটাকে ছেড়ে দিয়েছি। সব শেষে আপনার সবার প্রতি আর্জ কি, আবেদনটাকে? আমার আবেদন হলো এইটাই যে এটা একটা স্বাধীন দেশ। আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি। এটাকে যদি রক্ষা করতে হয় ভবিষ্যতে আমাদের প্রজন্মের জন্য, তাহলে বিডিআর হত্যার বিচার করতেই হবে। আপনারা রাস্তায় নামেন, আওয়াজ তোলেন, সরকারকে বলেন, পরবর্তী সরকার ইলেকশনের পরে যদি আসে তাদেরকেও বলতে হবে, এক হন, একটা পয়েন্টে বিচার হতে হবে। যদি আমরা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই ভবিষ্যতে, বিচার হতে হবে, এর কোনো বত্যয় নাই। এটাই শেষ কথা। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত জানতে পারলেন স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে। দর্শক, আমাদের লক্ষ্য সত্য ইতিহাসটা সবাইকে জানানো। স্বাধীন মিডিয়ার এই চেষ্টার সাথে আপনারা থাকুন, আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করুন। কন্টেন্টগুলো শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা অর্থাৎ শ্রোতা দর্শকই আমাদের শক্তি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।